আনফরচুনেটলি আসলে লেসনটা নেন, নিলে তো তাহলে তারা জালিম হতো না। কেননা শেখ হাসিনা ইজ নট দ্য ফার্স্ট পার্সন অন দিস আর্থ যে এই ধরনের জুলুমের শাসন প্রতিষ্ঠা করেছিল। অধিকার এমন একটা জিনিস যে অধিকার সাধারণত কেউ কাউকে দিয়ে দিতে চায় না। আমার যেটা অধিকার সেটা আমাকে আদায় করে নিতে হবে, আমাকে এটা চাইতে হবে, ডিমান্ড করতে হবে, এবং এভাবে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়। পশ্চিমা যে সেকুলার ডেমোক্রেটিক ব্যবস্থা, এটা সমালোচনা চারিদিক থেকে হচ্ছে। তাদের যে ভ্যালুস গুলো, মানে অন্তঃশাসন, এটা যে শুধু তাদের পলিটিক্যাল একটা স্বার্থ উদ্ধারের একটা স্লোগান, এবং দে ডোন্ট রিয়েলি বিলিভ ইন ইট, এগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। গাজাতে এরকম ম্যাসাকার হচ্ছে, হত্যাযজ্ঞ হচ্ছে। এখন আপনার এই আলোচনার টেবিলে কিন্তু দুটো অপশন, যে আপনি এই যে নষ্ট গণতান্ত্রিক সেকুলার ব্যবস্থা, এটাকে ঘষামাজা করে আপনি ঠিক করবেন, নয়তো আপনি একটা কমপ্লিটলি নিউ ব্যবস্থা আনবেন। না, নিউ ব্যবস্থা যখন বলবেন, সেখানে অন দ্য টেবিলে ইসলামের যে ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা, এর বাইরে আর কোনো ব্যবস্থা আমি দেখছি না বা কেউ বলছে না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত সবাইকে আমাদের আজকের ইনসাইড আলোচনায়। আমি মোহাম্মদ আবু জাহরা, এবং আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সাম্প্রতিক একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন 15 বছরের অত্যাচারী শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা এবং তার আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশের সাহসী ছাত্রদের আকস্মিক আন্দোলন। এই বিজয় এসেছে অনেক ত্যাগ, তিতিক্ষা এবং শহীদদের রক্তের বিনিময়ে। ছাত্রদের নেতৃত্বাধীন এই আন্দোলনের সাফল্যে বাংলাদেশের জনগণ আজ উচ্ছ্বসিত। তারা ছাত্রদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতার জন্য কৃতজ্ঞ। হাসিনার 15 বছরের শ্বাসরুদ্ধকর শাসনের পর সাধারণ জনগণ অবশেষে শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে। অনেকে এই ঘটনাকে জাতির দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যা দিয়েছেন। স্বৈরাচারী হাসিনার পতনে জনগণ আজ আনন্দিত এবং আশাবাদী। তারা স্বপ্ন দেখছেন একটি নতুন বাংলাদেশের, যেখানে থাকবে না নিপীড়ন, থাকবে না দুর্নীতি। তারা আশা করছেন একটি বাংলাদেশ যেখানে ন্যায় বিচার, সমতা, অর্থনৈতিক সমৃদ্ধি, মানব জীবন এবং সম্পত্তির নিরাপত্তা থাকবে, এবং থাকবে জবাবদিহিমূলক একটি সরকার। তবে এই অর্জিত স্বাধীনতা কি আমরা রক্ষা করতে পারবো, নাকি আরেকটি স্বার্থান্বেষী ক্ষমতালোভী শক্তি এই মোমেন্টামকে হাইজ্যাক করে এই স্বৈরাচারের জায়গায় অন্য একটি স্বৈরাচারকে প্রতিস্থাপিত করবে? আমরা কি স্বয়ংসম্পূর্ণ একটি জাতি গড়তে পারবো যা উপনিবেশিবাদীদের শক্তির প্রভাব থেকে মুক্ত থাকবে? বাংলাদেশের নতুন রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্র ব্যবস্থা কি হবে? কে দেবে এই নতুন রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্ব? নতুন বাংলাদেশ কেমন হবে? কেমন হওয়া উচিত নতুন বাংলাদেশ? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে এবং বিশ্লেষণ করতে আজকের আলোচনায় আমার সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সদস্য এবং একজন ইসলামী রাজনৈতিক চিন্তাবিদ ব্যারিস্টার রেজাউল করিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ রেজাউল করিম ভাই আমার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আজকের এই আলোচনায়। আসেন শুরু করে আমাদের আলোচনা। রেজাউল করিম ভাই, আপনার জন্য আমার প্রথম প্রশ্ন। নিঃসন্দেহে সাম্প্রতিক কয়েক সপ্তাহ ছিল অত্যন্ত ঘটনাবহুল। প্রথমে কোটা সংস্কার দিয়ে দাবি শুরু হয়েছিল এই আন্দোলনের, যা দ্রুতই শেখ হাসিনাকে সরকারের পদ থেকে অপসারণের দাবিতে রূপ নেয়। অবশেষে এটি একটি নতুন বাংলাদেশের আহ্বানে পরিণত হয়েছে। আপনি এই সমস্ত ঘটনার প্রতি কি মতামত রাখেন এবং আপনার অনুভূতি কি, প্রথমে আমি জানতে চাচ্ছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু সালামু আলা রাসূলিল্লাহ। এই যে ঘটনাটা ঘটলো গত কয়েকটা সপ্তাহে, এবং যার মধ্যে দিয়ে আজকের এই বিজয় অর্জিত হলো, এটা মানে কিছুদিন আগেও কিন্তু মানুষ কল্পনা করে। এটা অকল্পনীয় একটা ঘটনা ঘটেছে, এবং এমন ভাবে ঘটেছে যে অনেকে হয়তোবা এটাকে ওই লেভেলে ফলো করতে পারেনি যে এত দ্রুত এভাবে হয়ে যাবে। তো এটা থেকে আমি বলবো যে
যে আমরা অনেক সময় আগে থেকে চিন্তা করে বসে থাকি যে এটা হবে না, সেটা হবে না। হ্যাঁ, কিন্তু কি যে হবে, এটা অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের আসলে আমাদের চিন্তার বাইরে বা আমাদের লিমিটের বাইরে অনেক কিছু হয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন। সো এই বিজয়টাকে আমি দেখছি আসলে একটা প্রথমত একটা মুক্তি, একটা জালিম শাসক থেকে মুক্তি, জাতি মুক্তি পেয়েছে, যেটা আপনি মেনশন করলেন। আমি বলবো যে এটা একটা বড় একটা সুযোগ, একটা অপরচুনিটি তৈরি হয়েছে আমাদের জন্য একটা রিয়াল চেঞ্জ নিয়ে আসা। বিকজ বিগত দিনে যতগুলো আমাদের এরকম গণ অভ্যুত্থান হয়েছে এই ভূখণ্ডে, সবগুলোতে দেখা গেছে যে আপনার কোনো না কোনো একটা গোষ্ঠী, কোনো না কোনো একটা রাজনৈতিক দল বা কোনো এক নেতা সেটাকে নেতৃত্ব দিয়েছে। তো তখন যেটা হয়েছে যে যারা চলে গেছে আর যারা নেতৃত্ব দিয়েছে, ওই নেতৃত্ব দানকারী দলটি তারা অটোমেটিক সেখানে ক্ষমতায় আসছে। তো তারা কি করবে না করবে তাদের তো সেই ম্যান্ডেটটা আগে থেকেই ছিল, তাদের প্ল্যান ছিল, তাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা সেই অনুযায়ী কিন্তু তারা আবার তাদের রাষ্ট্রটা পরিচালনা করেছে। কিন্তু আমরা এখন একটা ভ্যাকুয়াম জায়গায় আসছি, বিকজ এই যে আন্দোলনটা, এই অভ্যুত্থানটা, এটা করেছে সাধারণ ছাত্র জনতা, কোনো পার্টিকুলার রাজনৈতিক দল না বা কোন একটা স্বার্থের গোষ্ঠী না বা মহল না। সো এই সাধারণ ছাত্র গোষ্ঠী, ছাত্র জনতা, তারা যখন আন্দোলনটা শুরু করেছিল তখন তারা জানতো না যে এটা সরকার পতনের আন্দোলনের রূপ নিবে। তো এটা একটা কোটা আন্দোলন থেকে হয়েছে, যেটা আই থিঙ্ক যে এভরিবডি নোস। আমি ওটা ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি যে যখন শেখ হাসিনার পতনটা হলো, এরপরে কিন্তু এখন একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। বিকজ এখন কেউ কিন্তু এসে বলতে পারছে না যে আমি এই নেতৃত্ব দিয়েছি, আমি এসে বসবো। এটা সাধারণ মানুষের একটা বিজয়। এখন সাধারণ মানুষরা এবং ছাত্র জনতারা তারা এখন এই একটা ক্রস রোডে এসে পৌঁছেছে যে এখন আমরা কি করব, আমরা কোন দিকে যাব। তো এই জন্য আমি বলি যে এটা একটা বড় একটা সুযোগ তৈরি হয়েছে আমাদের জন্য, যে আমরা আসলে এখন সত্যিকারের মানে একটা রিয়াল চেঞ্জ, যেটা বা আমরা যে রাষ্ট্র ব্যবস্থার যে বিশাল আমরা একটা রিফর্মের কথা বলি বা পরিবর্তনের কথা বলি, সেটা কিন্তু এখন করা সম্ভব। এটা 90 গণ অভ্যুত্থানের পরে করা সম্ভব হয়নি, বিকজ তখন অলরেডি কথা হয়েছিল যে গণতন্ত্রের কথা, মানে তারা গণতান্ত্রিক দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, জামাত তারা মিলে এরশাদের পতন ঘটিয়েছিল, এবং তখনকার স্লোগানই ছিল যে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। তার মানে ধরেই নেওয়া ছিল যে এখন স্বৈরাচার পড়ে যাবে, তখন গণতন্ত্র আসবে। এবং ঠিক তখন থেকেই কিন্তু এই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ এবং জামাত, বিএনপি পালাক্রমে বাংলাদেশের ক্ষমতায় থেকেছে। কিন্তু এইবার যখন অভ্যুত্থানটা হয়েছে, এইবার কিন্তু আমরা এ ধরনের স্লোগান শুনিনি যে গণতন্ত্র মুক্তি পাক, বা আমরা যেটা স্লোগানটা শুনেছি সেটা হচ্ছে যে আমরা উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিসের স্লোগানটা আমরা শুনেছি। সো এই জাস্টিস মানে হচ্ছে যে কোনো পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টির কোনো স্লোগান না, কোনো দলের স্লোগান না, এটা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। মানুষ স্বভাবতই তারা কিন্তু একটা চায়, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এটাই চায়, মানে তাদের অধিকারগুলো চায়। অধিকারটা পাওয়াটাই হচ্ছে জাস্টিস। তো সেটা কিভাবে হতে পারে, তার একটা বড় একটা ল্যান্ডস্কেপ কিন্তু এখন তৈরি হয়েছে। তো এই জন্য আমি মনে করি যে এই রেভলিউশনটা, এই অভ্যুত্থানটা বিগত দিনের বাকি সবগুলো অভ্যুত্থানের চেয়ে ডিফারেন্ট, ইউনিক। ওকে, থ্যাংক ইউ ব্যারিস্টার করুন ভাই। আমরা আলোচনা করবো যে এই যে সুযোগ আসছে, এই সুযোগে আমরা কিভাবে সদ্ব্যবহার করতে পারি। তার আগে আমি দু একটা প্রশ্ন আপনার কাছ থেকে আরো জানতে চাই। আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, আপনি এটা একটু টাচ করছেন যে 1 মাস আগেও যেখানে কেউ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না এবং তার শাসনের পতনের কল্পনাও করতে পারেনি, আজ সেই শাসনের অবসান হয়েছে। এই পতনের সাথে সাথে ছাত্রলীগ এবং পুলিশের ধ্বংসাত্মক অপশাসনের অবসান ঘটেছে। যেখানে হাসিনা হয়তো উনি সবচেয়ে শক্তিশালী অবস্থানে ছিলেন রাজনৈতিকভাবে এবং উনার কোনো ক্রেডিবল অপোজিশনার ছিল না, সেখানে আমরা দেখেছি গত এই সপ্তাহে উনি নিজের প্রাণ
প্রাণের নিরাপত্তার জন্য উনি দেশ থেকে পালিয়ে ভারতের মধ্যে চলে গেছেন। এই যে 15 দিনে 15 বছরের অত্যাচারের অবসান ঘটেছে, এই থেকে আমরা জনসাধারণ এই হাসিনার হিউমিলিয়েটিং পতন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, প্রথমে জনসাধারণ এবং অন্যান্য অত্যাচারী জালিমরা যারা রয়েছে বা যাদের জালিম হওয়ার মনোভাব রয়েছে, তারা এটাতে কি শিক্ষা নিতে পারে? রাইট, হাসিনার পতনটা কিন্তু একটু আলাদা। আমাদের দেশে যেমন বিগত দিনে খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন এবং জামাত বিএনপি সরকার ছিল 2006 সালে, তাদেরকেও কিন্তু পতনের জন্য রাজপথে আন্দোলন হয়েছিল এবং এক পর্যায়ে আর্মি টেক ওভার করে এবং তখন একটা ইন্টারিম একটা গভর্নমেন্ট আসে। তো ওটা একটা পতন হয়েছিল, কিন্তু সেই পতনটা এমন ছিল না যে তার পুরো রাজনৈতিক দলটাই ভেঙে যাবে। জাস্ট শুধু পলিটিক্যাল পার্টিটা পাওয়ার থেকে সরে গেছিল। তার আগে এরশাদের ক্ষেত্রে এরকম হয়েছিল। এরশাদের পতনের পরে যদিও এরশাদ বিভিন্ন অভিযোগে তাকে জেলে পাঠানো হয়েছিল, কিন্তু তার রাজনৈতিক দলটা কিন্তু একদম ভেঙে পড়েনি। এবং আমরা দেখেছি যে ইভেন জেলখানার মধ্যে থেকেও নির্বাচন করে এরশাদ 5টা সিটে বিজয় লাভ করেছিল এবং তার পলিটিক্যাল পার্টি যেটা জাতীয় পার্টি, সেটা অনেকগুলো আসন তারা পেয়েছিল 1991 সালের নির্বাচনে, ইমিডিয়েট তার পতনের পরে। অর্থাৎ তাদের পতনটা হয়েছিল যে তারা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে শুধু সরে যেতে হয়েছিল। কিন্তু শেখ হাসিনার পতনটা কিন্তু এরকম যে তাকে পালিয়ে যেতে হয়েছে, এটা একটা সাংঘাতিক অপমানজনক ব্যাপার। এবং শুধু তাই না, সে তার সমস্ত নেতা কর্মীদেরকে এমন একটা অরক্ষিত একটা অবস্থার মধ্যে রেখে গেছেন এবং পুরো দল এবং তাদের দলের যে ইমেজ এবং তাদের যে দলের যে সমস্ত রাজনৈতিক চেতনার ভিত্তি সবকিছু যেন একদম ভেঙে চুরে একবারে মানে ছারখার হয়ে গেছে। এবং এখন যেটা বোঝা যাচ্ছে যে এই দলটাকে আদৌ আর কোনোদিন বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে কিনা, এটা নিয়ে মানুষ চিন্তিত। তো এটা শুধুমাত্র মানে একটা রাজনৈতিক দলের ক্ষমতা থেকে সরে যাওয়া না, বরং পুরো দলটারই একটা ধ্বংস হয়ে যাওয়া। এবং সেই সাথে আমি মনে করি যে এটা আরো একটু যদি আমরা এক্সটেন্ড করি জিনিসটা, তাহলে সেই সাথে এটা কিন্তু পুরো একটা রাষ্ট্রীয় যে ব্যবস্থা সেটারও একটা ধ্বংস অবস্থা। বিকজ এখন কিন্তু যারা এই পরিবর্তনের এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা বলতেছে যে আমরা একটা মানে বিশাল একটা সংস্কার চাই, একটা আমূল একটা পরিবর্তন চাই, যাতে করে এরকম আবার কেউ না আসতে পারে। সো তার মানে ফেইলটা তার শুধু গভর্নমেন্টের ফেইল না, তার পলিটিক্যাল পার্টির ফেইল না, ফেইলটা টোটাল রাষ্ট্র ব্যবস্থার ফেইল। এইটা এখন মানুষ অনুধাবন করতে পারছে। সুতরাং এই পতনটা বিগত দিনের অন্য পতনগুলোর মতো নয়। তো আপনি যে প্রশ্নটা বলেছেন যে এখান থেকে আমাদের লেসনটা কি, লেসনটা হচ্ছে যে মানুষ যদি সাহস করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে সে জালিম, সে যত বড় শক্তিশালী হোক এবং সে যত মানে ক্ষমতাধর হোক, তার সে যতই নিজেকে প্রোটেক্টেড মনে করুক, সে তাকে এক সময় কিছু হতেই পারে। তো আমরা অনেক সময় এই সাহসটা দেখাতে পারি না, বা আমরা গত 15 বছরে সেটা পারিনি। কেননা এই জুলুমটাতে এমন না যে এখন এসে শুরু হয়েছে বা কোটা দিয়ে শুরু হয়েছে, মানে যে কোটার বিষয়টা নিয়ে আন্দোলনটা শুরু হয়েছে। এছাড়াও আরো অনেক অনেক মানে শোষণমূলক অপ্রেসিভ অনেক ডিসিশন কিন্তু এই গভর্নমেন্ট নিয়েছে, যার খবর আমাদের কাছে ছিল, সাধারণ মানুষের কাছে ছিল, কিন্তু মানুষ সামহাও এটাকে বের হয়ে আসতে পারেনি। তো এই যে ভয়টাকে জয় করে এবং মানুষ তার অধিকারের জন্য যদি রাস্তায় নেমে আসে, তাহলে দেখা যায় যে আপনি অসম্ভবকে সম্ভব করা যায়। আমি সেটাই বলবো যে মানুষের জন্য লেসন হচ্ছে যে আপনি আপনার অধিকারের জন্য সবসময় সোচ্চার থাকবেন। আপনি যেটা চান সেটার জন্য আপনাকে আওয়াজ তুলতে হবে, রাস্তায় নামতে হবে। জালিমের জন্য কোনো লেসন? জালিমরা আনফরচুনেটলি আসলে লেসনটা নেয় না, নিলে তো তাহলে তারা জালিম হতো না। কেননা শেখ হাসিনা ইজ নট দ্য ফার্স্ট পারসন অন দিস আর্থ যে এই ধরনের জুলুমের শাসন প্রতিষ্ঠা করেছিল, আমরা জানি। এবং
রিসেন্ট হিস্ট্রি তো আমরা অনেক দেখেছি, যেগুলো হয়তো বা শেখ হাসিনা নিজে একটা পলিটিক্যাল ফ্যামিলিতে বিলং করে এবং পলিটিক্স দীর্ঘদিন সে পলিটিক্স করে, সো সে কিন্তু নিজেও এগুলো ব্যাপারে অ্যাওয়ারও, এবং তার চোখের সামনেই কিন্তু সাদ্দাম হোসেন বা গাদ্দাফি, লিবিয়ার গাদ্দাফি যে ঘটনাগুলো ঘটেছে, এটা মানে তার অজানা কিছু নয়। হ্যাঁ, তারপরেও কিন্তু সে ওই যে উন্নয়ন, এগুলো ন্যারেটিভ বা ৭১-এর চেতনা, এই সমস্ত ন্যারেটিভ দিয়ে সে ভেবেছে যে আমি টিকে থাকি। তার মানে লেসন তারা নেয় না। জালিম যদি লেসন নিত তাহলে তো বুঝতে পারতো যে আসলে আমাকে ন্যায়টা প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের সাথে কানেক্টেড থাকতে হবে। জনগণের থেকে ডিসকানেক্টেড হয়ে এবং আপনি আপনার ইচ্ছে মতো মানে শাসন যদি করতে থাকেন বা শোষণ করতে থাকেন, তাহলে পতন হয়। এই জিনিসটা জালিমরা আনফরচুনেটলি তাদের লেসনটা নেয় না। তাই বলা যায় যে জনমানব যদি অন্যায় বিরুদ্ধে সোচ্চার না থাকে সবসময়, তাহলে যে কেউ জালিম হয়ে উঠতে পারে। তা তো হয়ে উঠতেই পারে, বিকজ অধিকার এমন একটা জিনিস যে অধিকার সাধারণত কেউ কাউকে দিয়ে দিতে চায় না। আমার যেটা অধিকার সেটা আমাকে আদায় করে নিতে হবে, আমাকে এটা চাইতে হবে, ডিমান্ড করতে হবে। এবং এভাবেই কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়, যে কেননা যার দায়িত্ব থাকে এটা প্রোভাইড করা, এটা এনশিওর করা, সেও তার দায়িত্বের ক্ষেত্রে একটু শিথিল হয়ে পড়বে যদি দেখে যে না, অন্য সাইড থেকে ডিমান্ডটা নাই, মানুষজনকে যা ইচ্ছা বুঝ দেওয়া যায়। আবার যারা এটা চাইবে তারা যদি আবার চুপচাপ থাকে যে না, আমরা চাইতে গেলে আমাদেরকে গুলি করে দেবে, আমাদেরকে অত্যাচার করবে, ঠিক আছে হয়তো বা করবে, কিন্তু তারপরে যদি সাহস করে না চায় তাহলে তো জালিম সরকার দিতে চাইবে না। ওকে, আমার নেক্সট প্রশ্ন করুন ভাই, যে হাসিনার পতনের দিনই আমরা দেখছি ছাত্র নেতারা তাদের প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা এক স্বৈরাচারীর পরিবর্তে আরেক স্বৈরাচারীকে মেনে নেবেন না। বর্তমান রাজনৈতিক অবস্থাকে তারা বলছেন যে এটা অত্যাচার সৃষ্টির কারখানা। তারা শাসন ব্যবস্থার পরিবর্তন চান এবং তারা বলেছেন যে তারা এই নতুন একটা শাসন ব্যবস্থার নীল নকশা তারা তখন বলেছেন ২৪ ঘন্টার মধ্যে জাতির সামনে তুলে ধরবেন। এখন আজকে আমরা দেখেছি ডক্টর ইউনূসের নেতৃত্বে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠিত হয়েছে। বহির্বিশ্বে আমরা দেখছি আমেরিকান কূটনীতিকরা দাবি করছেন যে অতি শীঘ্রই একটি গণতান্ত্রিক নির্বাচন হওয়া উচিত, যেখানে জনগণ তাদের নেতা নির্বাচন করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা দেখছি লন্ডন থেকে ওনার অনলাইন প্রেস বিজ্ঞপ্তিতে একটা দ্রুত সাধারণ নির্বাচনের দাবি করেছেন এবং সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জামাত ইসলামীও নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছে। শেখ হাসিনার ছেলে জয় যদিও ওনার প্রথম বক্তব্যে শেখ হাসিনার পতনের পর বলছেন যে ওনারা ফ্যামিলিগতভাবে রাজনীতি থেকে ওনারা বিদায় নিচ্ছেন, বাংলাদেশের রাজনীতির সাথে ওনাদের আর কোনো সংযোগ নেই। তবে আমরা গতকাল আমরা দেখছি উনি বলছেন যে আওয়ামী লীগের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে ওনারা আবার আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন। তো এখানে অনেক পক্ষ সক্রিয় আমরা দেখছি। আসলে এই মুহূর্তে কি হচ্ছে আপনি মনে করেন? আন্দোলনের যে নেতৃত্বকারী ছাত্ররা, এরা এই জেনারেশনের এবং খুব ইয়াং, মেধাবী, স্মার্ট, এন্ড আমি সাংঘাতিকভাবে ইমপ্রেসড যেভাবে তারা এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছে, ভয়হীন ভাবে এবং খুবই বুদ্ধিমত্তার সাথে। এটা কিন্তু বিভিন্ন স্টেপ বাই স্টেপ যদি আমরা ফলো করি, এটা অনেকটা পরিস্থিতিতে গিয়েছে যেখানে তাদের জমে যাওয়ার কথা ছিল বা জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল। মানে শেখ হাসিনা সরকার কিন্তু সবভাবে চেষ্টা করেছে, ম্যানেজ করতে চেষ্টা করেছে, জোর প্রয়োগ করার চেষ্টা করেছে। তো এই লোভ এবং ভয় সবকিছুর ঊর্ধ্বে উঠে এসে তারা যেভাবে নেতৃত্ব দিয়েছে এই আন্দোলনটাকে, এটা মানে তারা প্রশংসার দাবিদার এবং সবাই এটা তাদেরকে এই কৃতিত্ব দিচ্ছে। তো এই আন্দোলনকারীদের কাছে আমার প্রত্যাশা যে, এবং তারা যেভাবে ব্যক্ত করেছে যে তারা আসলে আই ফিল যে তারা মানুষের পালসটা বুঝতে পারছে। মানুষও চায় না যে আমরা ওই বারবার একই রকম ভুল করি।
আর হিসাব করলে দেখা যাবে যে আমাদের কিন্তু আসলে সমস্ত গণতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে রয়েছে, মেজর পলিটিক্যাল পার্টিগুলো যদি আমি বলি যে আওয়ামী, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সবগুলোকেই কিন্তু আমাদের টেস্ট করা হয়ে গেছে। এটা সবাই কোনো না কোনো পর্যায়ে ক্ষমতায় ছিল, এবং যখনই তারা ক্ষমতায় ছিল তখনই আমরা দেখেছি তারা এরকম স্বৈরাচার হয়ে ওঠে। তারা ক্ষমতা থেকে যেতে চায় না, জনগণের থেকে দূরত্ব বাড়ে, দুর্নীতি দানা বেঁধে ওঠে সমাজের মধ্যে। সো এরা এটা চিন্তা করেছে সাধারণ মানুষের মতোই যে সামথিং রং উইথ দিস সিস্টেম, কারণ এই সিস্টেমের মধ্যে যদি সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে আমরা আবার যেই আসবে সেই স্বৈরাচার হয়ে উঠবে, সেই জালিম হয়ে উঠবে। সুতরাং আমাদের এই রক্ত দেওয়া, আমাদের এই আত্মত্যাগ, এই আন্দোলন এটা বৃথা যাবে। সেই কারণে তারা এটা চিন্তা করতেছে যে নতুন কিছু করতে হবে। এখন এই নতুনটা কোন দিকে কেমন যাবে সেটাই দেখার বিষয়। প্রথমত তারা যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা আহ্বান করেছে এখানে জয়েন করার জন্য, এবং ডক্টর ইউনূস সেটাতে রাজি হয়ে এখন উনি আজকে শপথ নিয়েছেন হেড অব দি ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে, এবং তার সাথে এখন তার একটা প্যানেল রয়েছে। তো এখানে এইগুলোকে দেখে আমি আসলে মন্তব্য করতে চাই না, কারণ এদের সবারই এক একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে। বাট মানুষের তো ব্যাকগ্রাউন্ড থাকবেই, সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসে সবাই তাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এখন রাষ্ট্র চালাবে, নাকি তারা এখন একটা নতুন ভাবে একটা চিন্তা ভাবনা করে সেই অনুযায়ী চালাবে, এটা দেখার বিষয়। অর্থাৎ ছাত্ররা যে কথাটা বলেছে যে আমরা পুরো ব্যবস্থাটার একটা পরিবর্তন চাই, এবং আমরা যাতে করে এখানে স্বৈরাচার তৈরি না হয় এরকম একটা ব্যবস্থা চাই, এইটাকে কতটা রেসপেক্ট করে তার। সুতরাং ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একটা পার্টিকুলার একটা ফিলোসফি রয়েছে, বা এখানে সাথে আরো যারা রয়েছেন বিভিন্ন উপদেষ্টা যারা, তাদের সবারই পার্টিকুলার ফিলোসফি রয়েছে। সো আমি আসলে ওইটা নিয়ে চিন্তিত না। আমি আসলে দেখবো যে তারা আসলে এই ইন্টারিম গভর্নমেন্টের যে রোল সেটা কিভাবে তারা পালন করছে। কারণ তারা তো এখন আসলে নতুন নিজেদেরকে নতুন শাসক বলছে না, তারা বলছে যে আমরা এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমরা দায়িত্ব পালন করতে এসেছি। সুতরাং তাদের দিয়ে আমরা আসলে ওই বিচারে যেতে পারছি না যে এখানে আসলে ইনি আমেরিকান পন্থী না উনি ভারতপন্থী, উনি বিএনপি ঘেঁষা না উনি আওয়ামী লীগ ঘেঁষা। হ্যাঁ, কারণ এটা থাকতেই পারে। যতদিন আপনার আমাদের দেশে এই রাজনৈতিক দলগুলো ছিল, কোন মানুষ তো আসলে মেন্টালি নিউট্রাল হয় না, বা নিউট্রাল আপনি ডিটারমাইনও করতে পারতেন না বাংলাদেশে। বিকজ যতদিন আপনি বাংলাদেশে আওয়ামী লীগকে সমালোচনা করেন, তাহলে অটোমেটিকলি আপনাকে লেবেল করা হয় যে আপনি বিএনপি পন্থী মানুষ বা জামাত বিএনপির মানুষ। আবার যদি জামাত বিএনপির কোন একটা ব্যাপারে, ধরেন ওদের ব্যাপারে কোন একটা অন্যায় করা হচ্ছে, সেটা নিয়ে আপনি কথা বলেন, তাহলে কিন্তু আবার আপনাকে একটা লেবেল করে দেওয়া হবে। ঠিক আছে? সো মানে নিউট্রাল, প্রথমত বুদ্ধি যারা চিন্তাশীল মানুষ তারা তো ওই সেন্সে নিউট্রাল থাকে না, কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড তাদের থাকবে বা চিন্তা ভাবনা তারা ক্যারি করে। বাট মাই পয়েন্ট ইজ যে তাদের যাই থাকুক, এটা বাদ দিয়ে তারা যদি এখানে একটা মানে পরিবর্তনের জন্য সঠিকভাবে কাজ করে, তাহলে আমি মনে করবো তারা তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করছে। এই ক্ষেত্রে বিদেশি এম্বাসি গুলো বা বিদেশি যে পরাশক্তি যারা আমাদের পলিটিক্স এর মধ্যে বিভিন্ন ভাবে হস্তক্ষেপ করে, তাদের হস্তক্ষেপ থেকে মুক্ত থেকে কতটা তারা ছাত্রদের এবং জনতার আশা আকাঙ্ক্ষাকে তারা প্রাধান্য দিতে পারছে, এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ তাদের জন্য। তো আমি এখানে একটা বুঝতে চেষ্টা করতেছি যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার তার কাছ থেকে জাতি কি আশা করতেছে, তারা একটা নির্বাচন, সাধারণ নির্বাচনের ডাক দেবে, এটাকে সুষ্ঠু একটা নির্বাচন হিসেবে তারা চালিয়ে নেবে। আমাদের যারা বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা এখানে তাদের মনে করবে কি এখানে যারা এই বিরোধী দলে যারা ছিলেন এতদিন, তাদের তো অবশ্যই আশা থাকবে যে একটা দ্রুত নির্বাচন হোক। কেননা তারা জানে, ধরেন বিএনপির কথা যদি আমি বলি, তারা জানে যে যেহেতু আওয়ামী লীগ নাই, মাঠ তো ফাঁকা,
তো একটা ইলেকশন হলে বিএনপি ক্ষমতা আসতে পারবে, এটা তারা আশা করতেছে। বা জামাতে ইসলামী, আমি ঠিক জানি না, তারা তো অতীতে বিএনপির সাথে একসাথে মিলে ইলেকশন করতো। তো যেহেতু এখন আওয়ামী লীগ নাই, সম্ভবত তারা আর ওই একসাথে থাকবে না, বা যদি তাহলে তারাও আশা করবে তারা কিভাবে অনেক যতটা বেশি সংখ্যক সংসদের আসন নিয়ে, এটা যদি তারাও আশা করবে হয়তো সরকার গঠন করা যায় কিনা, অথবা স্ট্রং বিরোধী দল হওয়া যায় কিনা। এইভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তারা চাচ্ছে যে একটা দ্রুত নির্বাচন হোক এবং নির্বাচনের মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় আসি বা ক্ষমতার অংশীদার হই। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, দেখেন 2009 সালে যখন ইলেকশন হলো, মানে 8 সালের শেষে ইলেকশন হলো এবং শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন, ওই ইলেকশনটাকে সবাই মোটামুটি একটা নিরপেক্ষ ইলেকশন বলে, তত্ত্বাবধায়ক সরকার আমরা যেটা হয়েছে। সেখানে সেটার মধ্যে দিয়ে কিন্তু মানে একটা নিরপেক্ষ ইলেকশনের মধ্যে ক্ষমতায় আসার পরেও মানুষ যে এরকম ভয়ঙ্কর জালিম হয়ে উঠতে পারে, এটাকে শেখ হাসিনা তার একটা উদাহরণ। এর আগে 91 ইলেকশনটা ধরে নেওয়া হয় অনেক, মানে এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের হয়তো এটা জানে না, কিন্তু এটা ধরে নেওয়া হয় যেটা একটা বাংলাদেশের ইতিহাসে একটা নিরপেক্ষ একটা নির্বাচন হয়েছিল এরশাদের পতনের পর পরে, যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। কিন্তু তারপরে কিছুদিন পরে দেখা যায় যে বিএনপি এরকম একটা মানে এক না এক তন্ত্রের দিকে চলে যায় যে তাকে নামানোর জন্য তখন আবার খালেদা যে বিরোধী আন্দোলন চারিদিকে শুরু হয়, এবং তখন এক পর্যায়ে 1996 সালের 15 ফেব্রুয়ারি একটা ইলেকশন উনি দেন। সেটাও একটা খুবই মানে হাস্যকর একটা ব্যাপার ছিল আর কি। সেই ইলেকশনে আবার প্রতিহত করার জন্য মানুষজন রাস্তায় নামে গুলি করে মানুষ মারা হয়। তো এই যে শেখ হাসিনা যে তার যে আচরণ, যে মানুষের গুলি করে মারা, এটা ঠিক আছে, উনি অনেক বেশি মেরেছেন, কিন্তু আগের সরকার গুলো আমরা দেখেছি ক্ষমতায় টিকে থাকার জন্য তারাও গুলি করেছে, বা মানুষ যখন অন্যান্য অধিকার নিয়ে রাস্তায় নেমেছে গুলি করেছে। তো এই জন্যে আপনার গণতান্ত্রিক দলগুলো চাচ্ছে যে একটা ইলেকশন দ্রুত হোক, কিন্তু ইলেকশন হলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি নাই। বরং আমরা অতীত থেকে যদি শিক্ষা নেই, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে একটা ব্যাপক রিফর্ম দরকার বা একটা মৌলিক কিছু পরিবর্তন দরকার, আদারওয়াইজ এই ইলেকশন আসলে মিনস নাথিং। জনসাধারণ, আমি যা বুঝলাম বা ওই আমার অনলাইন কথাবার্তা এবং অফলাইন কথাবার্তা থেকে বুঝলাম, মানুষ এই বিএনপি, জামাত, আওয়ামী লীগ কোনো দলকে আর চায় না। তো এটা থেকে হয়তো বোঝা যায় যে মানুষ আসলে সাধারণ ইলেকশনের জন্য এত মানে অধীর আগ্রহ অপেক্ষা করছে না। তারা ভাবছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারই কিছু একটা করে দেবে দেশের জন্য, এরকম একটা যেমন আশা আছে, নতুন কেউ আসবে। তো আইডিয়ালি এখন কি হওয়া উচিত আপনি মনে করেন? আইডিয়ালি আসলে তো তত্ত্বাবধায়ক সরকার যেটা বা অন্তর্বর্তীকালীন সরকার, তো এটা তো আসলে একটা টেম্পোরারি সলিউশন। এদের অনেক ক্ষমতারও লিমিটেশন রয়েছে, বিকজ তারা অনেক কিছুই হয়তো হাতে নেবেন না। তো একটা রাষ্ট্র যদি সামনের দিকে এগিয়ে যেতে চায়, তাহলে তার অনেক ধরনের একটা ভীষণ দরকার, শর্ট টার্ম এন্ড লং টার্ম বিভিন্ন প্ল্যানিং দরকার। এই সবকিছু আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আশা করা যায় না। আবার একটা সেম টাইম মানুষ হুট করে একটা নির্বাচন এখন চাচ্ছে না, যে কথাটা আপনি বললেন, ওই ভয়ে যে আবার সেই আগের যে মানে দুর্নীতিবাজ, স্বৈরাচার, এই শাসক গোষ্ঠী যেন আবার তাদের কাজে না বসে। সুতরাং এখন আসলে আইডিয়ালি যেটা হওয়া উচিত, যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে দেশের মধ্যে যে একটা পলিটিক্যাল যে পেজটা রয়েছে, এটাকে যদি আসলে একটু উন্মুক্ত করে দেয় এবং সবাই যদি পলিটিক্যাল তাদের আইডিয়া গুলোকে এখানে প্রেজেন্ট করতে পারে, এবং মানে সুস্থ পলিটিক রাজনীতির চর্চা, যেটা আমরা বলি বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চা, সেইটার একটা স্পেস অবশ্যই আমাদের জন্য দরকার। তাহলে হবে কি, বিকজ বাংলাদেশে এতদিন যে রাজনীতি হয়ে আসছে, এটা একটা মানে কোনো পজিটিভ রাজনীতি না, নেগেটিভ ইন দ্য সেন্স
আওয়ামী লীগ বলতো যে আমাকে ক্ষমতায় রাখুন, নইলে জামাত বিএনপি চলে আসবে, ওরা খুবই খারাপ। আর জামাত বিএনপি বলতো যে আমাদেরকে ক্ষমতায় যেতে দেন, নইলে আওয়ামী লীগ আসবে, ওরা ভারতের দালাল, ওরা মানে ধর্ম বিদ্বেষী বিভিন্ন কথাবার্তা, মানে এই স্লোগান, মানে কেউ কিন্তু নিজের প্রোগ্রামকে কখনো প্রেজেন্ট করেনি। তার মানে একজনে ও খারাপ, জনে আমাকে দেন, এইভাবে যাইতো আর কি। আমি এই জন্য বলছি একটা নেগেটিভ পলিটিক্স চলছে। সুতরাং মানুষের জন্য কি আছে, হোয়াট ইজ ইউর প্ল্যান, হাউ ইউ ওয়ান্ট টু টেক দিস কান্ট্রি মানে ফরওয়ার্ড, এই আলোচনাগুলো, এই প্রোগ্রামগুলো আমরা দেখি নাই। বা সেখানে তারা আরো অনেক ধরনের প্রেসারে ছিল, যেমন যখন জামাত বিএনপি ক্ষমতায় ছিল, তারা ইউনিভার্সিটির হলগুলো দখল করে রাখতো ছাত্রদল বা শিবিরের ছেলেরা। তো সংবাদ কারণে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তারা চিন্তা করেছে যে আমাদের যদি ক্ষমতায় টিকে থাকতে হয়, তাহলে আমাদের এরকম ক্যাডার বাহিনী তৈরি করতে হবে। ইউ সি দ্য কম্পিটিশনটা কিন্তু একটা নোংরা, একটা বাজে কম্পিটিশনটা হয়েছে। সো আবার ওরা মিডিয়াকে কন্ট্রোল করতো এমন ভাবে, হ্যাঁ, যে তখন আমরা বিটিভিতে শুধুমাত্র মানে একটা জেনারেশন ছিল যা শুধুমাত্র জিয়া রহমানের নাম শুনতো, তখন শেখ মুজিবুর রহমানের নামই তারা শোনেনি। তো ওইখানেও তো সাংঘাতিক ভাবে মানে রাজনীতিকরণ করা হয়েছিল, মিডিয়াকে, কোর্টকে, অন্যান্য জনপ্রশাসনের বিভিন্ন লেভেলে, ব্যবসা বাণিজ্যগুলোকে তাদের মনোনীত লোকজনের কাছে গেছে। ওরই একটা রিয়াকশন হিসেবে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে, তারা কিন্তু আবার একই কাজগুলো করেছে। সো আজকে আওয়ামী লীগের যত ধরনের জুলুমের বর্ণনা আমরা শুনি, আমি মনে করি এটার কিছুটা দায় দায়িত্ব কিন্তু অন্যদেরও নিতে হবে, কারণ এটা তারা করতে বাধ্য হয়েছে। এবং যদি আজকে আওয়ামী লীগের পতনটা এভাবে না হতো, যদি শুধুমাত্র শেখ হাসিনা নেমে যেত, তাহলে আবার একই অবস্থা হয়তো। বিএনপি জামাত যদি ক্ষমতায় আসতো, ধরেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি এটা হইতো কোনো কারণে, সে ফর এক্সাম্পল গত ইলেকশনটা যদি এমন ভাবে হয়ে যেত, সুষ্ঠু ইলেকশনে হইতো, জামাত বিএনপি ধরেন ক্ষমতায় আসলো, আওয়ামী লীগ একটা বড় বিরোধী দল হইতো, তখন আওয়ামী লীগকে দমন করার জন্য, বিকজ আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো, তাহলে কিন্তু তারা একটা বড় শক্তি হিসেবে থাকতো রাস্তায়। তখন তাদেরকে আবার ইকুয়ালি বিভিন্ন আয়নাঘর তৈরি করতে হইতো, মানে টর্চার সেল তৈরি করতে হইতো, এই ছাত্রলীগের গোলামানকে হল থেকে বিতরণ করার জন্য, বিতাড়িত করে দেওয়ার জন্য তাদের অস্ত্রের ঝনঝনানি দেখাইতে হইতো। তো সেম থিং উইড গোয়িং অন, ঠিক কিনা? তো আজকে যেটা হয়েছে, যে আমি এই জন্য বলছি যে এই রেভলিউশনটা একটি ইউনিক, বিকজ এখন আর আমরা ওই চাপের মধ্যে নাই। আমরা নেগেটিভ পলিটিক্স এর আমার মনে হয় যে সময়টা শেষ। এখন এটা সময় এসেছে বুদ্ধিভিত্তিক পলিটিক্স করার, এবং ওই চাপাবাজির না, ওই মিথ্যা আশ্বাসের না, বা অস্ত্রের ঝনঝনানি মাসুল পাওয়ারটা শো করার পলিটিক্স থেকে বের হয়ে এসে এখন সময় হয়েছে যে আপনি আপনার একটা সলিড প্ল্যান, সলিড একটা আদর্শ আপনি এখন প্রেজেন্ট করতে পারবেন। তো এই দরকার। আমি মনে করি যে আমরা যদি কুইকলি তত্ত্বাবধায়ক সরকার, যার অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আছেন, ওনারা যদি কুইকলি শুধু একটা ইলেকশনের ব্যবস্থা করেন, তাহলে আসলে কিন্তু এটা কন্টিনিউ হবে ওই খারাপ মানে সিস্টেমটাকে। বরং একটা স্পেস যখন দেওয়া যাবে, তখন এই জাতি আসলে একটা সুস্থ রাজনীতির একটা স্বাদ পাবে। তখন আমার বিশ্বাস যে এখানকার মানুষ তারা সঠিকটাকে বেছে নেওয়ার একটা সুযোগ পাবে, বিকজ উই হ্যাভ নেভার এ চান্স টু পিক দ্য রাইট ওয়ান। We were given the option of two evils and we had to choose a lesser of the two evils. So ওই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে পারছি, এটা একটা বড় অর্জন। নাও সেটাকে যদি আমরা কি ধরে রাখতে চাই, বা সেখান থেকে যদি আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে একটা সুন্দর বুদ্ধিভিত্তিক আদর্শিক রাজনীতির যে পরিবেশ, সেটাকে এখন এনশিওর করতে হবে। আপনার এই মন্তব্য আমাকে সুন্দরভাবে আমার নেক্সট প্রশ্নে নিয়ে আসে। আপনি বললেন যে প্রতিহিংসার রাজনীতি আমরা চাই না, বুদ্ধিবৃত্তিক একটি রাজনীতি কালচার আমরা চাই। আপনি অনেকদিন ধরে ইসলামিক রাজনীতি নিয়ে কাজ করছেন, আপনি একজন ইসলামিক রাজনৈতিক চিন্তাবিদ। ইসলামী শাসন ব্যবস্থা এর মধ্যে কতটুকু প্রাসঙ্গিক? আমি তো বলবো যে সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক, বিকজ এটা নট বিকজ যে আমি এটার একজন অ্যাডভোকেট, আমি এটাকে প্রপাগেট করতে চাই, বাট আপনি যদি দেখেন যে এখনকার যে কারেন্ট ওয়ার্ল্ডের যদি আপনি দিকে তাকান, পুরো বিশ্বের দিকে, বিকজ এখন কোনো দেশ আসলে বিচ্ছিন্ন না, এবং পৃথিবীতে যা কিছু ঘটছে এগুলো সব কানেক্টেড। তো সারা পৃথিবীতে আমরা যদি তাকাই, তাহলে আমরা দেখবো যে আসলে
এই যে পশ্চিমা যে সেকুলার ডেমোক্রেটিক ব্যবস্থা, এটা সমালোচনা চারিদিক থেকে হচ্ছে। তাদের যে ভ্যালুস গুলো, তারা যে হিউম্যান রাইটস, ফ্রিডমস এর যে কথাগুলো তারা বলে, এগুলোর যে মানে অন্তঃশ্বাস শূন্য, এটা যে শুধু তাদের পলিটিক্যাল একটা স্বার্থ উদ্ধারের একটা স্লোগান, এবং দে ডোন্ট রিয়েলি বিলিভ ইন ইট, এগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। গাজাতে এরকম ম্যাসাকার হচ্ছে, হত্যাযজ্ঞ হচ্ছে, এবং আরো অন্যান্য যে ঘটনাগুলো আমরা দেখেছি, যে শুধুমাত্র মুসলিমদের সাথে না, আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির বিভিন্ন মানুষের সাথে যেভাবে এই পশ্চিমা দের পলিসিগুলো বা তাদের যে আচরণগুলো, এটা মানে এই আইডিয়াটার উপর, এই আদর্শটার উপর মানুষের কিন্তু এখন একটা আস্থাটা হারিয়ে ফেলেছে মানুষ। সো সঙ্গত কারণে অল্টারনেটিভ একটা চিন্তা ভাবনা মানুষ খুঁজতেছে, এবং সেটা ইসলাম ছাড়া এই মুহূর্তে আর কিছু নেই। বিকজ কমিউনিজমের যে আইডিয়াটা ছিল, এটাও আমরা জানি যে রাশিয়া ভেঙে যাওয়ার পরে সেখানেও মানুষ আর কোনো আস্থা খুঁজে পাচ্ছে না। কিন্তু ইসলামিক ব্যবস্থাটার ব্যাপারে মানুষের ওই লেভেলের সচেতনতাটা নেই, আমি বলবো বাংলাদেশে। যদিও মানুষের মধ্যে বিশ্বাস রয়েছে, ইমান বা আকীদা রয়েছে, ইসলামের প্রতি তাদের আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে, কিন্তু ইসলামিক সিস্টেমটা কি এবং ইসলামের রাজনৈতিক ব্যবস্থাটা কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, কিভাবে এটা মানুষের জন্য যে মানুষের যে মৌলিক সমস্যাগুলো মানুষ ফেস করে, এগুলো সমাধান করতে পারে, এগুলো মানুষের কাছে একটা স্লোগানের মতো, যে এটা পারে, একটা বিশ্বাস যে পারে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই ব্যবস্থাটা, কিন্তু ডিটেলসটা জানে না। আর ডিটেলসটা না জানার কারণে এই মানুষগুলো বিভ্রান্ত হয়ে পড়তো। বিকজ যখন কেউ এসে বলতো যে গণতন্ত্র আর ইসলাম একই জিনিস, মানুষ কিন্তু তখন গণতান্ত্রিক দলগুলোকে সাপোর্ট করতো ইসলামের জন্য। সুতরাং তাদের যে ইসলামিক ফিলিংস, এটাকেই কিন্তু তারা মানে এই ব্যবহার করতো। সো আমি বলবো যে মানুষের ইসলামের প্রতি মানুষের ভালোবাসা রয়েছে, কিন্তু সেটাকে মিস ইউজ করা হয়েছে। এখন যেহেতু আমরা বলতেছি একটা সুস্থ রাজনীতির সময় এসেছে, এখন আমরা কিন্তু প্রপার ইসলামিক ব্যবস্থাটা নিয়ে মানুষের সামনে যেতে পারবো। এবং এটা শুধু আমি বলবো যে সকল ইসলামিক যারা রাজনীতি করেন, তাদের একটা দায়িত্ব হচ্ছে এখন প্রপার ইসলামটাকে মানুষের কাছে প্রেজেন্ট করা। আর ওই গণতন্ত্র বা আর এর আগে বলতো অনেকে যে সমাজতন্ত্র আর ইসলাম এক, তাতেও মানুষ কনফিউজ হয়ে গেছে। এটা আরো আগের কথা বলছি, যখন স্বাধীনতা যুদ্ধের পর যখন সমাজতান্ত্রিক দলগুলো, জাসদ, এরা খুবই শক্তিশালী ছিল, তো তখন কিন্তু অনেকে মুরব্বী এবং মাদ্রাসায় পড়াশোনা করা আলেম মাওলানারা অনেকে বিভ্রান্ত হয়ে যেতেন, যে এটা মনে হয় একই জিনিস। বিকজ সমাজতন্ত্র তো মানুষের অধিকারের কথা বলে, ইসলাম মানুষের অধিকারের কথা বলে, তো মানুষ কনফিউজ হয়ে যেতেন। বা মৌলানা ভাসানী যখন এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছেন, কমিউনিস্ট থিওরি উনি দিচ্ছেন, এট টাইম উনি মৌলানা, মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে আবার 90-র পরে দেখতাম যে আরো বড় বড় আলেম যারা হয়তো জামায়াতে ইসলামী বা অন্যান্য ইসলামিক ঘরানার, তারা ডেমোক্রেসির কথা বলছেন, তো মানুষ কনফিউজ হয়ে যাচ্ছেন। তো আমার এখন অনুরোধ হচ্ছে যে ইসলামিস্টদের প্রতি, যে মানুষকে আর কনফিউজ করবেন না। এখন যেহেতু আমাদের এই চাপ থেকে আমরা মুক্ত হয়ে এখন সুস্থ বুদ্ধিভিত্তিক রাজনীতি করার একটা সুযোগ পেয়েছি, নাও দিস ইজ দ্য টাইম যে আপনি প্রপার এবং সঠিক ইসলামিক ব্যবস্থাটা নিয়ে আপনি আলোচনা করেন। তাহলে হয়তো মানুষ আসলে এইটার, মানুষের তো লাভ রয়েছে, ভালোবাসা রয়েছে ইসলাম ব্যবস্থা প্রতি, মোর কনফিডেন্সটা পাবে। এটাই আমাদের শুধু দরকার। বিকজ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যে পরিবেশ বা যে সমস্ত উপাদান থাকা দরকার, আলহামদুলিল্লাহ আমাদের সোসাইটিতে তার সবই বিদ্যমান আছে।
কিন্তু শুধুমাত্র what we need the confidence. এই যে বলছিলাম যে এই রেভলিউশন করার জন্য সাহস করে মানুষকে বের হয়ে আসতে হলো, এবং তার মধ্যে দেখি হলো আমরা কিন্তু একটা অসম্ভবকে সম্ভব করতে পারলাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেল্প কিন্তু সেখানে আসলো। কেননা মানুষ বিভিন্ন, আমরা যদি রেভলিউশনের ঘটনা প্রবাহকে লক্ষ্য করি, অনেক কিছু হয়েছে যেগুলো আসলে এই আন্দোলনকারীরা নিজেরা নিয়ন্ত্রণ করে নাই। শেখ হাসিনা নিজের জন্য নিজের এই মানে গর্তটা তৈরি করেছে। উনি হঠাৎ যে স্টেটমেন্টটা দিলেন, ছাত্রলীগকে যেভাবে করে দিলেন, ওনার ডিবির প্রধানের যে আচরণ আমরা দেখতে পেলাম, এগুলো অনেক কিছুই তো আপনি তো আন্দোলনকারীরা আগে থেকে চিন্তা করেন না যেটা হবে, কিন্তু এগুলো হয়েছে। সো পরিবর্তনের জন্য আপনি যে কথাটা বললেন যে ইসলামের ব্যাপারে, আমি মনে করি যে ইসলামিক সিস্টেম বা খেলাফত ব্যবস্থা, এটাকে প্রতিষ্ঠা করার সকল উপাদান এন্ড প্রিপারেশন আমাদের রয়েছে। আপনি মনে করেন যে এই খিলাফত ব্যবস্থায় যেটা ছাত্র জনতা যেটা চাইতেছিল, যে একটা স্বৈরাচার মুক্ত একটা ন্যায় নীতিশীল একটা রাষ্ট্র, যেটা জনমানব চাইতেছে, এটা শুধু খিলাফত ব্যবস্থায় এটা নিশ্চিত হইতে পারে এটা? অবভিয়াসলি, বিকজ আপনি দেখেন খিলাফত ব্যবস্থার অল্টারনেটিভটা আপনার কি এখন? এই গণতান্ত্রিক ব্যবস্থা থেকেই কন্টিনিউ করা। এছাড়া তো আপনার হাতে এই মুহূর্তে আপনি তার কোনো অপশন দেখাচ্ছেন না আমাকে। সমাজতান্ত্রিক ব্যবস্থাটা এখন আর মানুষের আলোচনার মধ্যে নাই। ইভেন যারা সমাজতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত, তারাও সেই আইডিয়া গুলোকে গিভ আপ করে দিচ্ছেন অনেক ক্ষেত্রে। হ্যাঁ, বিভিন্ন ভাবে চেঞ্জ করে তারা এটা ওটা কথা বলেন না, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তাহলে আপনি এখন আপনার এই আলোচনার টেবিলে কিন্তু দুটো অপশন, যে আপনি এই যে নষ্ট গণতান্ত্রিক সেকুলার ব্যবস্থা, এটাকে ঘষা মাজা করে আপনি ঠিক করবেন, নয়তো আপনি একটা কমপ্লিটলি নিউ ব্যবস্থা আনবেন। আর নিউ ব্যবস্থার কথা যখন বলবেন, সেখানে অন দ্য টেবিলে ইসলামের যে ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা, এর বাইরে আর কোনো ব্যবস্থা আমি দেখছি না বা কেউ বলছে না। আচ্ছা, গণতান্ত্রিক ব্যবস্থাটা যে মানে ঘষা মাজা করে ঠিক করা যেতে পারে, এই বক্তব্য যারা দিচ্ছেন, তাদের মূল যুক্তিটা হয় যে পশ্চিমা বিশ্বে এটা যদি ওয়ার্ক করে, আমাদের এখানে কেন করবে না? কিন্তু সেখানে আমি বলছিলাম এই জন্য যে ইভেন পশ্চিমা বিশ্বে এটা ওয়ার্ক করছে না, সেখানেও কিন্তু এটা এখন একটা হোঁচট খাচ্ছে, এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড সেটা মানে এক্সপোজ হয়ে গেছে যে এটা আসলে এনশিওর করতে পারতেছে না জাস্টিস। সো এই জায়গাটা মানে যেহেতু এখন ইনফরমেশনের একটা যুগ, আমাদের এই ইয়াং ছেলেরা যারা এই রেগুলেশনটা করেছে, তারা তাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সে বড় গ্রাজুয়েশন, বড় ডিগ্রি থাকতে হবে না। এটা তো আপনি আজকে যদি আপনি ইউটিউবে যান, আপনি দেখতে পাচ্ছেন যে কি ধরনের স্টেটমেন্ট আসতেছে ইয়ের ব্যাপারে, আপনার গাজা হত্যাকাণ্ডের ব্যাপারে, এই সমস্ত সিভিলাইজড কান্ট্রির লিডাররা কি বলতেছে। সো আপনি ক্যান সি দ্য হিপোক্রেসি ক্লিয়ারলি। সো এই জায়গায় আপনার ওই শুধু এটাকে তাহলে রিফর্ম করার আপনার আগ্রহটা কেন থাকবে? যদি এটা যদি এমন হইতো যে না, এটা সামান্য একটু প্রবলেম, এটাকে একটু ঠিক করলে আমরা আবার ওই লেভেলে নিয়ে যেতে পারবো। কিন্তু হোয়ার ইজ ইউর স্ট্যান্ডার্ড? ইউর মেইন স্ট্যান্ডার্ড যেটা ইউএসএ, আমেরিকা যেটা ধরেন এখনকার এই সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে, বা আপনি ব্রিটেনের কথাই বলেন, যে যারা গণতান্ত্রিক এই ব্যবস্থাটার জনক, বা জনক না বললে এক সূতিকাগার বলা যায়, এইগুলো জায়গাতেই মানুষ এখন এই গণতান্ত্রিক ব্যবস্থার উপর কিন্তু আস্থা হারিয়ে ফেলছে, এবং তাদের ডাবল স্ট্যান্ডার্ড প্রকাশিত হয়ে যাচ্ছে। সো এবং তারা এই নেতৃত্ব ওয়ার্ল্ডে মানে মানুষকে শান্তি দিতে পারেনি। মানে এত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হওয়া সত্ত্বেও, এত আপনার খাদ্যশস্য উৎপাদন এত হওয়া সত্ত্বেও মানুষ না খেয়ে থাকে। মানুষের কাছে মানুষের বেসিক যে মৌলিক যে চাহিদা, সেগুলো পূরণ হচ্ছে না। সারা পৃথিবী জুড়ে আপনার হানাহানি লেগে আছে। সো এটা তো, এই ব্যর্থতা কাদের? এই ব্যর্থতা এই সিস্টেমের। সো আপনি একটা ব্যর্থ সিস্টেমের দিকে কেন আগাবেন? যেহেতু আপনার এখন একটা সুযোগ তৈরি হয়েছে,
আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারবেন। তো এই জন্য আমি বিশ্বাস করি যে যদি আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেহেতু আমরা বলতেছি বারবার নতুন বাংলাদেশ, নতুন করে স্বাধীনতা, তাহলে আমরা কেন আর সেই পুরাতনটা নিয়ে থাকবো? পুরাতন যেটা কাজ করেনি এবং টেস্টেড, যেটা কাজ করে না, তাহলে আমরা ওটাকে বরং বাদ দিই। বাট এই প্রসঙ্গে যেটা আমি মানে উইটনেস করি যে অনেক সময় মানুষরা বলে যে ইসলামের মতো পবিত্র একটি শাসন ব্যবস্থার জন্য বাংলাদেশের জনগোষ্ঠী এখনো প্রস্তুত না। এই ব্যাপারে আপনি কি বলেন? শেখ হাসিনার পতন ঘটানোর জন্য কি বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল? এই পতন না হওয়ার আগ পর্যন্ত তো আমরা জানতাম না। যখন পতন হয়ে গেছে তখন আমরা বলতেছি যে না, আমাদের ছাত্ররা খুবই সাহসী, আমাদের ছাত্ররা খুবই তারুণ্য দেখিয়েছে, হ্যাঁ, মেধাবী, সাহসী। এটা তো আমরা যখন হয়ে গেছে তখন এটা বলতে পারছি। হওয়ার আগ পর্যন্ত যদি আলোচনা করতাম আমরা যে বাংলাদেশ কি এখন শেখ হাসিনার পতন ঘটানোর জন্য প্রস্তুত আছে, আই থিঙ্ক 1 মাস আগে আপনি বলতেন যে না, এরকম কেউ তো এখনো নাই, ওই রকম কোনো লিডারও দেখছি না। মানে যেহেতু শেখ হাসিনা কোনো তার অপোজিশন সেভাবে রাখে নাই, সবাইকে সে খুব উইক করে ফেলছিল, বা সেরকম কোনো সাহসী মানুষও তো সেই মানুষের মধ্যে সে ভয়, হ্যাঁ, আমরা তো কাউকে দেখছি না। আমরা মানুষ ক্যালকুলেশন করতে পারতো না। বলছে আর্মিগুলোর টপ জেনারেল গুলোকে শেখ হাসিনা বিভিন্ন মানে সুবিধা দিয়ে তাদেরকে কিনে রেখেছে, মিডিয়াগুলোকে এমন ভাবে সে ক্যাপচার করে রেখেছে, সিভিল সোসাইটি যারা বুদ্ধিজীবী তাদেরকে আইদার ভয় দেখিয়ে অথবা বিভিন্ন লোভ দেখিয়ে তাদেরকে ম্যানেজ করে রাখছে। তো তার সিংহাসন তো সুরক্ষিত ছিল। তো আমরা কিন্তু এইটা বুঝতে পারি নাই যে এখানে আসলে মানুষের সেই প্রস্তুতিটা আছে। এটা বোঝা যাবে তখনই যখন আমরা সেটা জন্য আমরা পা বাড়াবো, আমরা বের হব, আমরা যখন সেই ডিমান্ডটা করব। তো একইভাবে আমি বলবো যে খেলাফত ব্যবস্থার জন্য আমরা প্রস্তুত না, এই কথাটা যারা বলেন তারা আমি ঠিক জানি না কিভাবে এই পরিমাপটা করে। দেখবেন যে তারা অনেকে ডিনাই করবে না, তারা অনেকে বলবে যে খেলাফত ব্যবস্থা হবে, হয়তো আরো 50 বছর সময় লাগবে বা আরো 100 বছর সময় লাগবে। এগুলো কিন্তু খুব আন্দাজের কথাবার্তা। 100 বছর পরে আসলে কি হবে আর সেটা এখন কেন হয় নাই বলে আপনি মনে করেন, বা 50 বছর পরে কি হবে, তো এটা আসলে তারা কোনো সলিড কথা বলতে পারে না। তারা সামহাও একটা কমফোর্ট জোনের মধ্যে আছেন বা নিজস্ব যে পরিচিত চিন্তার জগতের মধ্যে আছেন, তারা ওইভাবেই কালচার হয়েছেন, ডেমোক্রেটিক চিন্তা ভাবনা নিয়ে বড় হয়েছেন। তারা আসলে বাহিরটা দেখতে পারেন না, আবার ডিনাই করেন না, বিকজ এটা তো তার আকীদা ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। সে যদি বলে যে না, খেলাফত কখনই আসবে না, আল্লাহর রুলস এই জমিনে বাস্তবায়িত হবে না, এটাও তিনি বলেন না। আবার উনি বলছেন যে না, এখন সম্ভব না। তাহলে এখন সম্ভব না এই কথার সঠিক যুক্তিটা আসলে ওনাদেরকে দিতে হবে। আমি হয়তো বলতে পারবো যে এখন কেন সম্ভব। আমি তো একটা বললাম যে আমাদের টেবিলে এখন এটাই রয়েছে, আপনি সবচেয়ে নিউ প্রপোজাল যে আমরা এভাবে আগাইতে পারি, এবং আরো অনেক যুক্তি দেখানো যাবে যে কিভাবে খেলাফত রাষ্ট্র মানুষের যে অধিকার, যার জন্য মানুষ আজকের পথে নেমেছিল, ন্যায় বিচার, জাস্টিস, সেটা খেলাফত ব্যবস্থা কেমনে এস্টাবলিশ করবে। এটা যদি আমরা একটু স্টাডি করি, খেলাফতের হিস্ট্রি বা খেলাফতের যে কাঠামো, বা যারা খেলাফতের কথা বলেন তাদের যে কনস্টিটিউশন, বাংলাদেশে যারা আমরা যারা বলি যে খেলাফত ব্যবস্থা আমরা চাই, আমাদের একটা কনস্টিটিউশন রয়েছে, আমাদের বিভিন্ন প্রিপারেশন রয়েছে, এগুলোকে যদি মানুষ মানে কনসিডার করে, যাচাই বাছাই করে, তাহলে তারা আন্ডারস্ট্যান্ড করবে যে উই আর অ্যাকচুয়ালি ওয়েল প্রিপেয়ার্ড টু মানে এস্টাবলিশ দিস সিস্টেম। আর যারা মনে করে যে প্রিপেয়ার না, তাদেরকেই আসলে ব্যাখ্যা করতে হবে তারা কোন বেসিসে এই কথাটা বলে। বিকজ তারা অনেকে এটা কি তারা মনে করে যে সব মানুষ যখন মানে মানে পাক্কা কি পরহেজগার হয়ে যাবে, বা মানে দেশের 100% মানুষ 100% মুসলিম যখন নামাজ পড়া শুরু করে দিবে, বা কেউ সুদ খাবে না, কেউ ঘুষ খাবে না, এইরকম অবস্থা হবে, তারপরে খেলাফত আসমান থেকে এসে
টুক করে পড়ে যাবে, এরকম যদি তারা চিন্তা ভাবনা করে, তাহলে তো এগুলো তো হচ্ছে আমি বলবো যে এটা আজগবি চিন্তা ভাবনা। এবং প্রথম যখন ইসলামী রাষ্ট্র এস্টাবলিশ হয়েছিল মদিনাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি করেছিলেন, তো তখনকার যদি রিয়ালিটি দেখা যায়, ওইটা এস্টাবলিশ হওয়ার আগ পর্যন্ত মানুষ চিন্তা করে নাই। আর এস্টাবলিশ যখন হয়েছিল, ওই সোসাইটির যে কম্পোজিশন ছিল সেখানে মুসলিমরা মেজরিটি ছিল না, সোসাইটি ডিভাইডেড ছিল, লাইক আওয়ার সোসাইটি। এবং তারা ডিভিশন এমন একটা পর্যায়ে গিয়েছিল, তারা ভাবছিল যে উই হ্যাভ টু ট্রাই সামথিং নিউ, এন্ড দ্যাটস ওয়াই তারা ইনভাইট করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইউ কাম এন্ড আমাদেরকে রক্ষা করেন। সো আমরা তো একটা ওইরকমই একটা জাঞ্চারে আছি, ওইরকমই একটা মানে ইতিহাসের ওইরকম একটা দ্বার প্রান্তে আমরা আছি, যে আমরা নিজেরা তো এত বিভাজন তৈরি করেছি। এই যে মানে রাজাকার, মুক্তিযোদ্ধা, আবার হিন্দু মুসলিম, তারপরে আরো বিভিন্ন আঞ্চলিক, পাহাড়ি বাঙালি, তো এই বিভাজন নিয়ে আমরা তো এগিয়ে যেতে পারবো না। আমাদের তো একটা আদর্শিক ভিত্তি দরকার, যেটা আমাদের, যেটাকে আমরা সবাই ভিতর থেকে আমরা সাবস্ক্রাইব করতে পারবো, তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। এবং পৃথিবীর হিস্ট্রিতে যদি দেখা যায়, তাহলে যে জনগোষ্ঠী যখনই উন্নতি লাভ করেছে, তারা উন্নতি লাভ করতে পেরেছে বিকজ তারা তাদের নিজস্ব চিন্তা চেতনার ভিত্তিতে তাদের শাসন ব্যবস্থাকে ঠিক করেছিল। আমার চিন্তা চেতনার মধ্যে ইসলাম, আর বাইরে থেকে একটা পশ্চিমা ঔপনিবেশিক শাসন ব্যবস্থা যদি আমার উপরে চাপিয়ে দেওয়া হয়, এটা ওয়ার্ক করবে না। এন্ড এই রিয়ালিটিটা শুধু বাংলাদেশে না, আপনি যদি সারা বিশ্বের মুসলিম ল্যান্ডগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন সব জায়গায় পলিটিক্যাল আনরেস্ট, সব জায়গায় আইদার গণতন্ত্র, না হলে ওই পশ্চিমাদের ব্যাকিং করা কোনো রাজতন্ত্র, এগুলো চালু আছে, ইসলাম নাই। আর এই কারণে ওই ব্যবস্থাটা অন্যান্য জায়গায় কিছু কাজ করলেও আমাদের কাছে কাজ করে না, আমাদের মুসলিমদের এখানে কাজ করে না, বিকজ এখানে একটা রহস্য রয়ে গেছে। রহস্যটা হচ্ছে যে আপনার ভিতরের থেকে যদি একটা বিষয়ের প্রতি সাবস্ক্রিপশন না আসে, আপনি এটাকে ওন করেন না। ইসি যখন এই যে বিজয়টা আসলো, আমরা দেখলাম যে অনেক ভাঙচুর হলো, অনেক জ্বালাও পোড়া হলো। আমি এটা দেখি আর আমি চিন্তা করি যে এই যে একটা স্থাপনা বা একটা দামি একটা গাড়ি, সেখানে সে একটা আগুন ধরিয়ে দিচ্ছে, বা এটাকে ভেঙে ফেলতেছে, এই কেন করতেছে? বিকজ সে মনে করে না যে এটা আমার, এটা আমাদের। সে মনে করছে যে এটা তো ওই আওয়ামী লীগের বা ওই স্বৈরাচারীদের, এবং তার ধারণা যে তারা আমাদের কেউ না। ইউ সি দ্য ডিভিশনটা ভিতরে। সো এই জায়গা থেকে তো বের হয়ে আসতে হবে। যতক্ষণ না পর্যন্ত পুরো এই দেশটা, এই মানুষগুলো সব আমরা আমাদের করে চিন্তা করতে না পারবো কোনো একটা আদর্শের ভিত্তিতে, তো আমরা তো এগিয়ে যেতে পারবো না। এটা ইসলাম ছাড়া আর কোনো কিছু দ্বারা সম্ভব বলে আমি মনে করি না। তো আমার এই প্রশ্নের সত্যতা বলতে চাই, আপনি বলতেছেন যে সব সমস্যার সমাধান হওয়ার পরে আল্লাহ পুরস্কার হিসেবে খিলাফত দেন না, বরং আল্লাহ খিলাফত দিয়েছেন সব সমস্যার সমাধান করার জন্য। রাইট, ওকে, রাইট। মানে আমি ওটা বলছিলাম যে অনেকে যারা মনে করে যে অনেক পরে খেলাফত আসবে, এখন আসবে না, আমার ধারণা তারা ওই রকমই চিন্তা করে। আচ্ছা, ওরা চিন্তা করে যে আপনি যখন ওইটার যোগ্য হয়ে উঠবেন। আমি এরকম আর্গুমেন্ট কারো কাছে শুনি যে আগে খেলাফতের জন্য আমাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে। তো এটা দ্বারা তারা কি মিন করে আমি জানি না, তবে আমি মনে করি যে এই উম্মাহ ইজ অলওয়েজ খেলাফত পাওয়ার যোগ্য। তো আপনি যোগ্যতার প্রশ্নে আপনি বলছেন যে এরকম মানুষরা আছে যারা খিলাফত নিয়ে রিসার্চ করছে, স্টাডি করেছে, ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় এবং পরিচালনা করা যায়, তাদের এই প্রিপারেশনে রয়েছে। খিলাফত ব্যবস্থার প্র্যাকটিক্যালিটি নিয়ে আমি কয়েকটি প্রশ্ন আপনাকে করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, সাধারণত মুসলমানরাও, বাংলাদেশের মুসলমানরা এই প্রশ্ন করেন যে একটি পূর্ণাঙ্গ ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে আমাদের যে সংখ্যালঘুরা আছে তাদের উপরে নির্যাতন হতে পারে। আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল যে সকলের জন্য সমতা,
আর ইসলাম এখন চাপিয়ে দিলে সংখ্যালঘু অন্য ধর্মের মানুষের উপরে, তাইলে তো এখানে সমতা বা ন্যায় বিচার করলো না। এটা একটা ভুল ধারণা, আর এই ভুল ধারণাটা হয়েছে কারণ মনে করা হয় যে ইসলামের যে পলিটিক্যাল সিস্টেম এটা মনে হয় শুধুমাত্র মুসলিমদের জন্য, এই চিন্তা ভাবনা থেকে এসেছে। এটা কিন্তু আসলে তা না। এই কারণে আমি মদিনা রাষ্ট্রের কথা বলেছিলাম যে সেখানে কিন্তু শুধু মুসলিমরা থাকতো না, ইনফ্যাক্ট মুসলিমরা মাইনরিটি ছিল যখন এটা এস্টাবলিশড হয়। সো এইখানে ইসলামে যেটাকে ভালো করে আমাদের বুঝতে হবে যে এটা রয়েছে একটা স্পিরিচুয়াল পার্ট, একটা আকীদাগত ব্যাপার, যেটা যারা মুসলিম তারা ধারণ করে। আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি যে আমরা মৃত্যুবরণের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে এবং আমাদের কৃতকর্মের জন্য আমরা আইদা জান্নাত অথবা জাহান্নামে যাব। এই যে আমাদের যে আকীদাটা, এইটা হচ্ছে ইসলামের স্পিরিচুয়াল পার্ট। আর একটা রয়েছে একটা ইসলামিক একটা পলিটিক্যাল একটা আইডিওলজি, এটা মানে এক্সক্লুসিভলি ফর মুসলিমদের জন্য না, এটাতে যে কেউ আসতে পারে। যেমন ধরেন এই হিন্দু যারা রয়েছেন আমাদের দেশে, তারা আপত্তি যে করবে যে কেন আমরা ইসলামিক সিস্টেমে যাব। আপনি এখন যে কারেন্ট সিস্টেমটাতে রয়েছেন সেকুলার সিস্টেমে, এটা কি হিন্দুরা তৈরি করেছে? এটা তো ওনারা তৈরি করেন নাই, এটা হিন্দু ধর্ম থেকেও আসে নাই। ইনফ্যাক্ট এটা এসেছে পশ্চিমা নাস্তিকদের কাছ থেকে, অথবা তাদের যদি ব্যাকগ্রাউন্ডে ধরা যায় অ্যাটলিস্ট তারা হয়তো অনেকে খ্রিস্টান ছিলেন, বাট মূলত তারা তাদের খ্রিস্টান ভিউটাকেও চাপিয়ে দেন নাই। তারা একটা মতামত নিয়ে আসেন যে ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে হবে। সো এই ভিউটা যারা তারা আইদার নাস্তিক ছিলেন অথবা অ্যাগনস্টিক ছিলেন, মানে তারা তো ডেফিনেটলি হিন্দু ছিলেন না। তো আপনি তো অন্য আরেকটা সম্প্রদায়ের তৈরি করা একটা ব্যবস্থার মধ্যে অলরেডি আছেন এবং আপনি সেই ব্যবস্থাতে থাকার কথা হয়তো বলছেন যে ঠিক আছে ইসলাম দরকার নেই, আমরা গণতন্ত্র চাই। তো এই আপনি যদি আসলে চিন্তা করেন যে মানুষের কি লাগে, মানুষের লাগবে জাস্টিস, তার অধিকার এবং তার যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান, এইগুলো যদি ব্যবস্থা করতে পারে, সেটার ব্যবস্থা যদি ধরেন আপনি একটা প্রবলেমে পড়েছেন, আপনাকে আব্দুল্লাহ এসে হেল্প করতে পারে, জন এসে হেল্প করতে পারে, অথবা রামকৃষ্ণ এসে হেল্প করতে পারে, ঠিক আছে, ইউ নিড দ্য হেল্প, ঠিক আছে না? কে করতেছে সেটা অনুযায়ী কিন্তু না আমি তো আসলে এই ওর হেল্প নেব না। আপনি দেখবেন, চিন্তা করবেন যে এর ক্যাপাবল কিনা হেল্প করার জন্য, তার সেই সক্ষমতা আছে কিনা এবং সে আন্তরিক কিনা আমাকে হেল্প করার ক্ষেত্রে, হ্যাঁ ট্র্যাক রেকর্ড আছে কিনা, এগুলো আপনি বিচার বিবেচনা করবেন। তার সে এই ব্যবস্থাটা আসলে মুসলিমদের ব্যবস্থা, এই জন্য এখানে গেলেই আমি অপারেশনের মধ্যে পড়ে যাব, এই চিন্তা ভাবনাটা একটা মানে একটা প্রিজুডিস চিন্তা ভাবনা, এবং এটাকে হয়তোবা ইচ্ছাকৃত ভাবে ছড়িয়ে দেওয়া হয় যারা মানে ইসলামিক ব্যবস্থাটা চায় না যে এস্টাবলিশ হয়, তাদেরই একটা প্রোপাগান্ডা। তো আমাদেরকে এই জিনিসটা যদি আমরা ব্যাখ্যা করতে পারি মানুষজনের কাছে, তাহলে আই বিলিভ যে এই ভুল ধারণাটা থেকে মানুষ বের হয়ে আসতে পারবে। এবং আমাদেরকে ছোট করে কোনো এক্সাম্পল দিতে পারবেন যে কিভাবে একটা ইসলামিক শাসন ব্যবস্থা মাইনরিটিদেরকে তাদের অধিকার বা রাষ্ট্রীয় তাদের অধিকার নিশ্চিত করবে? আমাদের যে খেলাফত যেটা, এর তো সেই মদিনা রাষ্ট্র থেকে শুরু করে এর সুদীর্ঘ 1300 বছরের ইতিহাস রয়েছে, এবং এই ইতিহাসে অনেক অনেক এক্সাম্পল রয়েছে যেখানে আমরা দেখি যে এখানে কখনো ধর্মীয় দাঙ্গা হয়নি, বরং অমুসলিম যারা ছিল তারা অনেক প্রোটেক্টেড ছিল। এটা আমরা দেখেছি যে ইভেন ভারতবর্ষের কথা যদি আমরা বলি যে এখানে মুসলিমরা দীর্ঘদিন শাসন করেছে। তো মুসলিমরা যখন শাসন করেছে, তারা যদি অপ্রেস করতো বা জোর করে মানুষকে ধর্মান্তরিত করতো, তাহলে হয়তো বা এখন ভারতবর্ষের মেজরিটি মানুষ মুসলিম থাকতো বা কোনো অন্য ধর্মের লোকজন থাকতোই না। তো এটা একটা এক্সাম্পল। আমরা দেখি যে ইভেন প্যালেস্টাইনের মধ্যে যখন অটোম্যান শাসন ব্যবস্থা ছিল, তখন আমরা দেখেছি যে
ওই অঞ্চলে যারা ইহুদিরা ছিলেন, তারা তাদের অধিকার নিয়ে শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করতে পারছেন, এবং তারা নিজেরাও যখন খেলাফত ব্যবস্থাটা ভেঙে পড়ে, তখন খেলাফত ব্যবস্থাটা পশ্চিমাদের চক্রান্তে এটাকে ধ্বংস করে দেওয়া হয়, তখন এই মাইনরিটি যে ইহুদি জনগোষ্ঠী ছিল তারা কিন্তু আফসোস করেছিল। তো এভাবে আমরা দেখি যে আসলে খেলাফত ব্যবস্থার মধ্যে আসলে কোন রেকর্ড নাই যে আসলে এখানে খলিফা কখনো মাইনরিটিদেরকে টর্চার করেছেন, অত্যাচার করেছেন, যেটা আমরা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে দেখেছি। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খলিফার উপর দায়িত্ব রয়েছে যে সে শরিয়া অনুযায়ী রুলটা করবে। সে কিন্তু ইচ্ছে মতো গণতান্ত্রিক ব্যবস্থায় যেভাবে একজন শাসক ইচ্ছে মতো আইন তৈরি করতে পারে, যেমন শেখ হাসিনা করেছিল তার আজীবন নিরাপত্তার একটা আইন, খলিফা ইচ্ছা করলে একটা আইন তৈরি করতে পারবে না, তাকে সেটা শরিয়া থেকে সেটা আসতে হবে। এবং আমরা জানি যে ইসলামিক যে শরিয়া, সেখানে মাইনরিটিদের যে অধিকার দেওয়া হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা মাইনরিটির উপরে অত্যাচার করবে তা সেই শাসক জান্নাতের ঘ্রাণও পাবে না। সো এখানে আপনার শরিয়াগত ডিভাইন আপনার রেস্ট্রিকশন রয়েছে যে আপনি এটা করতে পারবেন না, প্লাস হচ্ছে হিস্ট্রিগত প্রমাণ রয়েছে যে এখানে মাইনরিটিরা তাদের শান্তিপূর্ণ ভাবে জীবনযাপন করতে পারে এবং তাদেরকে তাদের অধিকারগুলোকে বুঝিয়ে দেওয়া হয়। তো এখানে আসলে না থাকার কি হলো আর, মানে এই পুরো ভয়টা একটা অমূলক একটা ভয়, এবং এটা একটা প্রোপাগান্ডা। ওকে, নেক্সট কোয়েশ্চেন মিস্টার করিম ভাই, আরেকটা উদ্বেগ হলো আমাদের দেশের মানুষের যে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিত ফলে বাংলাদেশের মধ্যে উপনিবেশিক শক্তি ও প্রতিবেশী ভারতের ক্রোধ আমাদের উপরে চলে আসবে, তারা আমরা হয়তো তাদের বৈদেশিক আগ্রাসনের শিকার হতে পারি, দেশটা যুদ্ধের সম্মুখে চলে যেতে পারে। আপনার কি মন্তব্য? এটাও একটা ভুল ধারণা, এটা জোর ভয় দেখানো আর কি। কেননা আপনি যদি স্বাধীন হন, মুক্ত হন, উন্নত করেন, মাথা উঁচু করে থাকেন, তাহলে আপনাকে তো এই চ্যালেঞ্জ গুলো নিতেই হবে। যে অন্যদের চেয়ে আপনি যখন বেটার থাকবেন, অন্যরা হয়তোবা আপনাকে হিংসে করতে পারে, বা তারা চাইবে না যে আপনি এইরকম জায়গায় যান। কিন্তু তার মানে এই না যে আমরা আমাদের দেশের মধ্যে, আমাদের রাষ্ট্রে আমরা যদি একটা আমাদের মতো শাসন ব্যবস্থা আমরা এস্টাবলিশ করি, সাথে সাথে অন্যরা এসে এখানে একটা যুদ্ধ বাতিয়ে দেবে। এটা মানে সিম্পলি আমার মনে হয় যাদের রাজনৈতিক ভূ রাজনৈতিক চিন্তা ভাবনাটা একেবারে সীমিত, তারা এই ধরনের হঠকারী মন্তব্য করতে পারেন। কেননা হঠাৎ করে যে আক্রমণ করে বসবে কি কোন একটা রাষ্ট্র, তার সেই আক্রমণ করাটাকে তো জাস্টিফাই করতে হবে। এরপরেও যদি আমরা মনে করি যে না, এরকম বহিঃশত্রু আক্রমণ আসতে পারে, সেটা প্রিপারেশন আমাদের থাকতে হবে। তা আপনি কি সারা জীবন এই শত্রুর ভয়ে মাথা নত করেই থাকতে চান, নাকি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান? এই সিদ্ধান্তটা আগে নিতে হবে। যদি আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, তাহলে তখন আমরা পরিকল্পনা করতে পারবো যে কারা আমাদের শত্রু হবেন, এবং সেই শত্রুগুলোর কি কি শক্তি রয়েছে, কি দুর্বলতা রয়েছে, সেই অনুযায়ী আমরা আমাদের প্রিপারেশন নিতে পারবো। তো আপনি যদি এগুলো মাথায় না নেন, আগেই যদি আপনি পরাজিত মানসিকতা নিয়ে বসে থাকেন, তাহলে আপনি কখনোই এই উন্নতি লাভ করতে পারবেন না। আপনি কখনো সেই মুক্ত বা স্বাধীনভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। সো এই ভয় পাওয়াটা অমূলক। আমাদের যে শক্তিমত্তা রয়েছে, এটা হয়তো আমরা জানি না, নিজেরাও জানি। দেখেন, ছাত্ররা যাদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র নেই, তারা এসে কিন্তু
এত বড় একটা শক্তি শেখ হাসিনা এবং তার সাথে তখন পুরো রাষ্ট্রীয় সব সিকিউরিটি ফোর্স, পুলিশ, বাংলাদেশের পুলিশ, বিশাল বিজেপি বাহিনী, আর্মি বাহিনী সবই তো তার হাতে ছিল। বাট এটা তো চেঞ্জ হলো, ঠিক না? তো আমরা যদি ভয় পাই যে এত বড় রাষ্ট্র, এটা একটা মাথার মধ্যে আমার মনে হয় একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার তৈরি করে। আর না আমাদের আসলে অন্যান্য এক্সাম্পল গুলো দেখতে হবে। আমরা জানি যে ইংল্যান্ড পৃথিবীর অনেক বড় একটা অংশকে কলোনাইজ করেছিল। হোয়াট ইজ দ্য সাইজ অফ ইংল্যান্ড? হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য পপুলেশন অফ ইংল্যান্ড ছিল? তারপর আপনি দেখেন যে মুসলিমরা যখন পৃথিবীর তৎকালীন যে পরাশক্তিদেরকে পরাজিত করেছিল, রোমান্স এন্ড পার্সদের, তখন ওদের সাইজ কি ছিল, আমাদের সাইজ কি ছিল, আমাদের সংখ্যা কি ছিল? তো এগুলো কি মানুষের মধ্যে আসলে ওই যে গণতান্ত্রিক একটা নোংরা চিন্তা ভাবনা, নষ্ট চিন্তা ভাবনা, সবকিছু আমরা যেন সংখ্যা দিয়ে পরিমাপ করি, সবকিছু আমরা এই মানে খালি চোখে একটা দেখি যে হ্যাঁ ও সাংঘাতিক শক্তিশালী, আমি ওদের পারবো না। আপনি আসলে এটাকে আরো গভীর ভাবে চিন্তা ভাবনা করে নিজের যে স্ট্রেংথ সেটাকে বোঝার চেষ্টা করেন না। এটা আমি বলবো না এটা জনগণের ব্যর্থতা, আমি বলবো এটা ইসলামিক যারা পলিটিক্স করে এদের দায়িত্ব হচ্ছে যে মানুষকে সেই ভীষণটাকে তুলে ধরা মানুষের সামনে। ওকে, জাযাকাল্লাহ খাইরান ভাই। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের সাধারণত মনে করে যে আমাদের দেশে খিলাফার নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্ব বা দক্ষ ইসলামিক রাজনৈতিক নেতার অভাব রয়েছে, বা রাজনৈতিক নেতৃত্ববৃন্দের অভাব রয়েছে। তাদের সেই দক্ষতা, এক্সপিরিয়েন্স, রাষ্ট্র পরিচালনার মডার্ন টাইমে এগুলো নাই। এই কারণে এখনই এরকম একটা শাসন ব্যবস্থার ডাক দেওয়া যাবে না। আপনি অবভিয়াসলি আগে উল্লেখ করেছেন যে আপনারা এটা নিয়ে কাজ করতেছেন। এই প্রশ্নটির ভাবে আপনার মতামত কি হবে? দেখেন, আমি আবারও বলবো যে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কালচার দেওয়ার কারণে আমরা খুবই ব্যক্তিতান্ত্রিক হয়ে পড়েছি। যেমন আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, এটা কিন্তু খুবই একটা ব্যক্তিতান্ত্রিক ছিল। শেখ হাসিনার পতন হয়েছে, তো আওয়ামী লীগের একদম পতন হয়নি। এভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো অনেক ব্যক্তিতান্ত্রিক। ব্যক্তির গুরুত্বটাই মানুষ বেশি বড় করে দেখে, এবং তারা মনে করে যে ওই রকম আবু বকর ওমরের মতো কেউ নাই, সুতরাং খেলাফত তো আর হচ্ছে না। কিন্তু একটা আদর্শিক রাজনীতি চলে তার যে পলিটিক্যাল যে লিডারশিপটা, সেটার উপর ভিত্তি করে, মানে তার যে পলিটিক্যাল যে ফিলোসফিটা, তার যে আদর্শটা, তো যেটা ইসলামের ছিল, যেটা দিয়ে ইসলাম সারা পৃথিবীকে একসময় রুল করতে পারত, সেটা তো মুছে যায়নি, সেটা তো রয়েছে আমাদের কাছে। উই জাস্ট নিড টু রিভিজিট দিস। তো এই আদর্শ আসলে নেতা তৈরি করে, কিন্তু ব্যক্তিতান্ত্রিকতার ক্ষেত্রে যেটা হয়, নেতার কথাটাই আদর্শ হয়। তো আমরা ওই চিন্তা ভাবনার মধ্যে রয়েছি যে ওইরকম কে আসবে, সে দিক নির্দেশনা দেবে। আমরা বলতেছি যে একটু আউট অফ বক্স চিন্তা করতে হবে। আপনার যে দিক নির্দেশনা গুলো যা আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে এসেছে তার পবিত্র কোরআনের মধ্যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ থেকে আমরা যে নির্দেশনা পাই, সেটা তো আছে। এই নির্দেশনাগুলোকে যারা ধারণ করবে, যারা ফলো করবে, তারাই কিন্তু লিডার হয়ে যাবে। সুতরাং এখানে ওই ডিম আগে না মুরগি আগে এই আলোচনা করার দরকার নাই। কেননা লিডারশিপ মানে তৈরি হয়ে যায় অন দ্য ওয়েতে। তো আপনি যে কথাটা বললেন যে আমাদের যে প্রিপারেশনের কথা আমরা বলি, যে প্রিপারেশনটা রয়েছে, সেখানে কিন্তু আমরা কখনোই একটা ব্যক্তিকে প্রেজেন্ট করি না, যে বিকজ আমরা ওই ব্যক্তিতান্ত্রিকতার জায়গাটা থেকে বের হয়ে আসতে চাচ্ছি। আমরা বলতে চাচ্ছি মানুষকে যে উই হ্যাভ আওয়ার কনস্টিটিউশন, উই হ্যাভ আওয়ার
the policy to reform the land, কিভাবে ল্যান্ড রিফর্ম করা যায়, কিভাবে বাংলাদেশের এই যে মামলার জটিলতা এগুলো দূর করে সেখানে একটা কোর্ট কাছারিতে একটা স্বাধীন একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়, তার একটা রূপরেখা আমাদের কাছে রয়েছে। বাংলাদেশকে কিভাবে আমরা একটা শিল্প সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে পারি এবং তার স্টেপ বাই স্টেপ আমরা কিছু পলিসি আমরা ড্র করেছি। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ঢেলে সাজানোর একটা রূপরেখা আমাদের কাছে আছে। শিক্ষা ব্যবস্থাকে কিভাবে যুগ উপযোগী এবং মানুষের যে যাতে করে তাদের মেধার মূল্যায়ন হয় এবং তাদের মধ্যে সে ধরনের স্কিল ডেভেলপ করানো যায় যা দিয়ে রাষ্ট্রের উন্নতিকে নিশ্চিত করা যাবে, এরকম একটা শিক্ষা ব্যবস্থা রূপরেখা আমাদের কাছে রয়েছে। আমি বলবো যে এই পলিসি, এই কনস্টিটিউশন, আমাদের এই যে রূপরেখা, এগুলো আপনারা কনসিডার করেন, এগুলো বিচার বিশ্লেষণ করেন। এগুলো যদি সঠিক থাকে, যে পার্সন এটার ভিত্তিতে নেতৃত্ব দিবে সেই পার্সনই আমাদের জন্য বেস্ট লিডার হয়ে যাবে। সো লিডার এর উপর ভিত্তি করে আপনার এটা চিন্তা করার দরকার নেই যে লিডার আসে, কেন লিডার এসে তো নতুন করে শরিয়া তৈরি করবে না। লিডার কি হবে, উনি শরিয়া অনুযায়ী রাষ্ট্রটা পরিচালনা করবেন। তো আপনাকে দেখতে হবে যে আমরা যেগুলো প্রেজেন্ট করতেছি এটা শরিয়ার সাথে কতটা মানে কনফার্ম করে, মানে শরিয়া থেকে এসেছে কিনা, শরিয়া থেকে এটা মানে উৎসরিত কিনা, এটাই আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে। বা আপনি এটা প্র্যাকটিক্যালি এটা কিভাবে সমস্যাগুলো সমাধান করতে পারছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। এখানে একটা পার্সনের ভূমিকাটা আসলে খুবই গৌণ। আর পার্সন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেন। এই নেতৃত্বে যে ইয়াং ছেলেরা আসলো, এদের তো আগে আমরা চিনতাম না, কিন্তু মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ ছিল, একটা অন্যায় চলতেছিল, তখন সেটার জন্য যখন মানুষ রাস্তায় নেমেছে লিডার এখান থেকে তৈরি হয়ে গেছে। সো আমি বলবো যে মানুষকে যে আপনারা ওই একটা ব্যক্তিতান্ত্রিক চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসেন, নতুন বাংলাদেশ আদর্শিক পলিটিক্স এর কথা চিন্তা করেন এবং আমাদের দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে পাল্টাতে হবে, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে। ওকে, ভেরি গুড পয়েন্টস বেস্ট করিম ভাই। সময় স্বল্পতার কারণে আমরা আজকে এখানে আমাদের ডিসকাশন স্টপ করবো ইনশাল্লাহ, বাট আই রিয়েলি এনজয়েড আওয়ার কনভারসেশন। প্রিয় দর্শক বৃন্দ, আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো ইনসাইট এপিসোড নিয়ে আসবো, যেখানে আমরা ইসলামিক শাসন ব্যবস্থার অধীনে কিভাবে বাংলাদেশের বা মানব সমাজের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারি সেগুলোর বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি আপনারা আমাদের আজকের এই আলোচনা থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এটি অন্যদের সাথে শেয়ার করুন। আমাদের সাথে আলোচনা আপনারা চালিয়ে যেতে পারেন আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মের কমেন্ট সেকশনে কমেন্ট করে। আমাদের অতিথি ব্যারিস্টার রেজাউল করিম ভাইকে তার মূল্যবান সময় এবং চিন্তাশীল মতবাদ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ, এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।